সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি বেইজিংয়ের। আপিল বিভাগের আদেশে আপাতত থাকছে না কোটা, স্থায়ী সমাধানের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আজ দুপুর থেকে ফের ব্লকেড। এক দশকেও বিস্তার পানি বণ্টন নিয়ে ভারত বাংলাদেশ চুক্তির অগ্রগতি হয়নি। নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা। বগুড়ায় ৩ উপজেলার ৮০,০০০ মানুষ পানিবন্দী। যমুনায় নতুন করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। Good night, Charlotte. Finishes tonight in Charlotte. Colombia 1, Uruguay 0. এবং উরুগুয়েকে বিদায় করে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। ডাচদের হারিয়ে ইউরোর টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাত 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। গত সোমবার 3 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং যান প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে দুপুরে একই স্থানে দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে। দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে 21 সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এছাড়া 7টি ঘোষণাপত্র সই করে দুই দেশ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টে দেয়া রায়ে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। পর্যবেক্ষণে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেন আদালত। কোটা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সর্বোচ্চ আদালতের শুনানিতে অংশ নেয়ার কথাও বলেন আপিল বিভাগ। বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছে আদালত। আর শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন। এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন। এই আদেশের ফলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতা সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। গেল 5 জুন 2018 সালের অক্টোবর মাসে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
এদিকে কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়কে সম্মান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়কারীরা জানান কোটা বাতিল নয়, তারা চান স্থায়ী সমাধান। এদিকে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলে কার্যত অচল হয়ে যায় রাজধানী। জান্নাতুল মোহনা এবং মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট। কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। জানান আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের দফা দাবি মেনে নিক। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায় তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটা সিস্টেমের স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। এর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ অনুযায়ী সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে অগ্রসর হন শাহবাগের দিকে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শাহবাগ মোড় থেকে ফার্মগেট মৎস্য ভবনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীদের একটি অংশ। পুলিশ বাধা দিলেও আটকাতে পারেনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। সাধারণ ছাত্ররা বৈষম্যের শিকার হচ্ছে, কোটার কাছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা গভর্নমেন্ট জব থেকে বঞ্চিত হচ্ছে। তখন দেখা যায় ওই রাষ্ট্র ঠিক মতো চলে না, সেটা অচল অবস্থায় রূপ নেয়। আমরা সেই রাষ্ট্র সংস্কারের জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবেই। আমাদের ছাত্র সমাজের দাবি শুধু একটাই, কোটা ভোতা বাতিল এবং সকলের দাবি মেনে নিতে হবে। আমরা চাই না কোনো বৈষম্য, আমাদের দাবি একটাই, 5%-এর বেশি কোনো কোটা প্রথা রাখা যাবে না। পৃথিবীর আর কোথাও এমন বংশানুক্রমিক কোটা প্রথা চালু আছে কিনা সেটা আমাদের জানা নেই। একই দাবিতে সায়েন্স ল্যাব, চাংখারপুল, মহাখালী, আগারগাঁও এবং 0 পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন। ভালো স্টুডেন্টের সিটটা পাওয়ার কথা, সেই খারাপ স্টুডেন্টের কোটা থাকার কারণে সে ওই সিটটা নিয়ে নেয়, ঠিকমতো পড়াশোনা করে না। এই ক্ষেত্রে ভালো স্টুডেন্টকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধারা যে কোটার দাবিদার, এটা আসলে অযৌক্তিক। আমার মনে হয় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে বা ছিলেন তারা কখনোই চাবেন না এই বাংলায় বৈষম্য থাকুক আর বৈষম্য নিয়ে বাংলা এগিয়ে যাক। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কমিশন গঠন করে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে বুধবার দিন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেল 3:30 থেকে শুরু হবে বাংলা ব্লকেট। অবরোধ করা হবে রেল ও সড়কপথ। শাহবাগ সহ আশেপাশে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের আগামী কালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে। তিস্তা ভারত বাংলাদেশের অভিন্ন নদী হলেও পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি এক দশকেও। সম্প্রতি প্রধানমন্ত্রী 2 দফায় ভারত সফরে তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নে আশার আলো দেখা দিলেও তিস্তায় ভারত সরকারের নতুন করে সমীক্ষার প্রস্তাবে প্রকল্প ঝুলে যাওয়ার শঙ্কা নদী পাড়ের মানুষের। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। কি বলবো বাবা, আমার বাড়ি 10 বার ভেঙে গেছে, আমি অসহায়, আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন যেখানে বাড়ি করে আসি ওই বাড়িতে মানে আমার আর যাওয়ার কোনো পথ নেই বাবা। আমি কুড়িগ্রামের বিদ্যানন্দ গ্রামের এই তসলিম উদ্দিনই নয়, প্রতিদিনই শত শত মানুষজনের ঘর বাড়ি জমি এভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে। তিস্তা কখনো অল্প পানিতে এমন ফুলে ফেপে উঠছে, আবার শুষ্ক মৌসুমে মরুভূমি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তার পানি বন্টন চুক্তি হলে এই যে তিস্তার অববাহিকার মানুষজনের দুঃখ সেটি
লাঘব হবে। এই জিনিসটা হলে আমরা ঠিকমতো আবাদ করতে পারবো, ভালোভাবে খাইতে পারবো। আমাদের এই নদীটা খনন হলে মনে করেন অনেক কোটি কোটি লোক আরামে থাকবে। আমরা চাচ্ছি যদি এই নদীটা যদি খনন হয় তাহলে আমাদের জন্য অনেক একটা উপকার হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর 2 দফায় ভারত সফরের পর আলোচনায় আসে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2023 সালের মার্চে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা দেয় চীনের একটি প্রতিষ্ঠান। বিনিয়োগে আগ্রহ এবং দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে চায় দেশটি। একই আগ্রহ দেখিয়ে নতুন করে সমীক্ষা চালাতে চায় ভারতও। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এশিয়া মহাদেশের দুই পরাশক্তি যখন একই প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে, এটি আবার সমীক্ষার নামে আবার ঝুলে যাবে কিনা সেই বিষয় নিয়ে আমাদের সংশয় ছিল। একটা কাজ রেডি আছে, সহায়তা যদি বন্ধুত্বের খাতিরে সেইভাবেই করে তাহলে সেই কাজটিকেই তারা প্রকৌশলগতভাবে নিয়ে তারা কিন্তু সেই কাজটি সফল করে, তার কাজটি এখনই দ্রুত আমাদের শুরু করা সম্ভব। বাংলাদেশের এই প্রকল্পে ভারতের অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করে আন্দোলনে থাকা নেতারা বলছেন, উজানে পানি প্রত্যাহার না করে তারা সেখানে নদী খনন এবং সমন্বয় করলে এই সমস্যার সমাধান হবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি পানি প্রত্যাহার না করে তার অংশে, পশ্চিমবঙ্গ তার অংশে নদী খনন করে এবং সমন্বয় করে, তাহলে এই সমন্বয়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তাহলে দুই পক্ষের লোকেই কিন্তু সুবিধা হবে। তিস্তা পাড়ে 2 কোটি মানুষের ভাগ্য নির্ধারণী এ মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ভারতের রশি টানাটানি এবং ভূ রাজনীতিতে পা না দিয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালুর দাবি উঠেছে। আমরা চাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। টানা বৃষ্টিতে যমুনার পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে পানিবন্দী প্রায় ৮০,০০০ মানুষ। এতে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। তবে পানি কিছুটা কমলেও নতুন করে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সঞ্জু রায়ের প্রতিবেদনে বিস্তারিত। খরস্রোতা যমুনার সাথে সংগ্রাম করেই জীবনের প্রায় ৭০ বছর কেটেছে সারিয়াকান্দি কামালপাড়ার অসহায় বৃদ্ধা নবিতন বেগমের। প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের করাল গ্রাসে সব হারিয়ে নবিতনের সঙ্গী এখন দুচোখ ভরা অশ্রু। কোন আল্লাহ থাকার ঘর দাও নাই, মানুষের ঘর থাকি, ঘরের মধ্যে এক বুকের পানি সাপ যায়। এখন তোমরা দয়া করে দাও, আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিও। উজানের ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বর্তমানে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধনুট উপজেলার প্রায় ৮০,০০০ মানুষ, যার মাঝে সবচেয়ে বেশি সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় ১৭,০০০ পরিবার। পানির নিচে প্রায় ১৪৫৭ হেক্টর কৃষি জমি তলিয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১,০০০ কৃষক। খুব দুর্দশা, ভাত পানি এটা খুবই কষ্ট, পানি টানি পেশাব পায়খানা দানা কল ডুবে গেছে গা। পানি কিছুটা কমায় এখন যমুনার তীরে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। প্রতিকারে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নদী তীরে জিও ব্যাগ ও টিউব ফেলা সহ নানামুখী উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। দুবারে বন্যা নদী ভাঙ্গা মানুষের আমরা ঘরগ্রস্ত খুব ক্ষতি হয়ে গেছি। আমরা একটা ঠাই বাদ চাই, যদি ওই বাদে বাসা বাড়ি করে থাকা যায়। যদি কখনো মূল বাঁধটা ভেঙে যায়, আল্লাহ না করুক, তাহলে শুধু সারিয়াকান্দি না, বগুড়া জেলা 5টা উপজেলা পুরাটা পানিতে প্লাবিত হবে। এদিকে যমুনার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের মাস্টার প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার। প্রতি বছর আমার বন্যা হয়, এই সারিয়াকান্দি রক্ষার যে বাঁধ যমুনার তীরবর্তী, সেটি আমি এখন যাচাই বাছাই করে দেখব যে কেন প্রকল্পটি এখনো বাস্তবায়িত হয় না। এটি বারবার যাতে আমাদেরকে পরবর্তী বছর জানে একই রকম সংকটের দিকে আমাদেরকে না নিয়ে যায়, নিঃসন্দেহে আমরা এটা নিয়ে কাজ করব। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ দেওয়ার দাবি ভাঙন কবলিতদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সংবাদ সকালে আরো থাকছে। মেয়র আতিকের 4 বছরে কোনো উন্নয়ন হয়নি গুলশান লেক সড়কে। গুদারাঘাট মানারাত ভার্সিটি অংশে তৈরি খানাখন্দে এলাকাবাসীর ভোগান্তি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর।
ঢাকা উত্তর সিটির মেয়রের মেয়াদ 4 বছর শেষ হলেও হাতিরঝিল লেক সংলগ্ন সড়কের কোনো উন্নয়ন হয়নি। গুদারাঘাট থেকে মানারাত ইউনিভার্সিটি পর্যন্ত অংশে তৈরি হয়েছে খানাখন্দ, আর বৃষ্টির পানি জমে খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি অভিজাত এলাকা গুলশানের পাশে। লেকের পূর্ব পাশের এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় তৈরি হয়েছে খানাখন্দ। এতে অনেকটাই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে জমে পানি, গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। আপনার আড়ু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তায়, এয়ার ফিল্টার পানিটা ইঞ্জিন আপনার নষ্ট হয়ে যায়, অনেক টাকা লাগে মালিক মহাজনের। আর মানুষজন তো প্রচুর গাড়ি চলে, কিন্তু গাড়ি চলা সত্ত্বেও এখানে কেউ খেয়াল নেয় না। মানে বর্তমান যে সিচুয়েশন, যে বন্যার পানি বা একটা হালকা বৃষ্টি হলে যে পরিমাণ যেখানে ভরে যাচ্ছে, পানি দেওয়ার কোনো ড্রেন নেই, ড্রেনগুলো কোনো পরিষ্কার নেই। তারপর হচ্ছে গাড়ি ঘোড়া যাত্রী নিয়ে, স্কুল ছেলে মেয়েদের নিয়ে যারা একটু রিক্সায় থাকে তারা হুট করে পড়ে যাচ্ছে। তো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এদিকে এই রাস্তায় বৃষ্টি হইলে চলাফেরা করা যায় না, আবার গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করা যায় না। তাদের অভিযোগের সত্যতা মেলে 10 মিনিটের বৃষ্টিতেই। পানিতে ডুবে থাকায় বোঝার উপায় নেই কোথায় আছে খানাখন্দ। এইটার অবস্থা মনে হয় যে আজকে 4 বছর ধরে এরকম, মানে এত খারাপ এই রাস্তা। এই রাস্তার দিয়ে কোনো খেয়ালই নেই। অনেক সমস্যা, গাড়ি বিশেষ করে বাইক চালাতে রাস্তাতে খানাখন্দরগুলো আছে, এগুলোতে খুব সমস্যা করে, প্রবলেম করে। পানি নিষ্কাশনের কোনো ভালো ব্যবস্থা নাই, প্লাস রাস্তাটা মনে করেন যে বাঙ্গার উপরেই আছে, ভাঙতে 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 আজকে এই পর্যন্ত এখনো বাঙ্গার উপরে আছে। প্রতিদিন আপনার একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। রাস্তার কথা কি বলবো, আর 4 বছর ধরে চলাচল করে এই রাস্তার কোনো পরিবর্তন, দিন দিন অবনতি, কোনো পদক্ষেপ নেই এই রাস্তায়। গাড়ি নিয়ে চলাচল করার সমস্যা, লোকজন হাঁটাহাঁটির সমস্যা, প্রচুর সমস্যা। এ ব্যাপারে কাউন্সিলরের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ভোগান্তি লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। পরিবেশ ছাড়পত্র কিংবা নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই চলছে কুষ্টিয়ার খাজানগরের বেশিরভাগ চালকল। হুমকির মুখে চাষাবাদ ও জীববৈচিত্র্য। বাড়ি মালিকের হাতে ভাড়াটিয়া নির্যাতনের কথা হরহামেশা শোনা গেলেও এবার ঘটেছে উল্টোটা। নিয়মিত ভাড়া না পেয়ে বাসা ছাড়ার নোটিশ দেয়ায় ভাড়াটিয়ার মামলায় জেলে যান পুরান ঢাকার এক বাড়িওয়ালা। ভুক্তভোগীর অভিযোগ, বাসার দারোয়ান সহ মালিকের স্ত্রীর নামে শিশু নির্যাতন ও ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস অ্যানি নামের ওই ভাড়াটিয়া। আর ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অ্যানির দাবি, জোর করে এ বাসায় থাকছেন না তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। আক্রমণাত্মক ভঙ্গিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম সানাফ। বাসার 6 তলার ভাড়াটিয়া তিনি। 2 বছরের ভাড়াটিয়া জীবনের অর্ধেক সময় ভাড়া না দিলেও আচরণে যেন বাড়িওয়ালার ভাব। ঘটনাটি রাজধানীর পুরান ঢাকার পোস্তা এলাকার। 2 বছরের চুক্তিতে বাসা নিলেও নিয়মিত ভাড়া পরিশোধ করেননি ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস অ্যানি। এই কারণে গেল বছরের 4 নভেম্বর তাকে বাসা ছাড়ার নোটিশ দেয় বাড়ির মালিক। এরপরই বাধে যত বিপত্তি। বাড়ি না ছেড়ে মালিকের বিরুদ্ধে মামলা করেন অ্যানি। এতে ধর্ষণের পাশাপাশি শিশু নির্যাতনের অভিযোগ করেন তিনি। বাড়ির মালিকের স্ত্রী এবং দারোয়ানকেও মামলার আসামি করা হয়। আমাদের ধমকিও দেওয়া হয়েছে। আমরা বাসায় যখন ছিলাম না, আমরা তো যখন বাইরে ছিলাম, ঢাকার বাইরে চলে গেছিলাম, তো আমার শাশুড়ি আর আমার ননদ আমার বাসায় ছিল, এদের হুমকি দিছে যে এদের মাইরা ফেলবে। কি অন্যায় করছি, উনারে ভাড়া দিছি, এইটি অন্যায়। উনি এখনো এই বুড়া বসে আমার নামে যা জিটি করে আসে। অন্য ভাড়াটিয়ারাও দোষারোপ করেন অ্যানিকে। আর বাড়ির মালিক সজীবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বার্থ সিদ্ধির পায়তারা হিসেবে দেখছেন এলাকাবাসী। তার সাথে প্রেম করে কিভাবে 3টা বাচ্চার মাসে, তার 3টা বাচ্চা অলরেডি আছে, তা কিভাবে তার সাথে সে প্রেম করে? একটা থাকলেই তো সেখানে অনেক কিছু করা যায় না, সেখানে 2টা ওয়াইফ তার অলরেডি আছে। এটা জানার পর আমি ভুল করলে এটা আমি মনে করবো যেটা আমার ভুল। তবে অ্যানির দাবি, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছে বাড়িওয়ালা। আর হাতে টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছেন না বলেও স্বীকার করেন তিনি। ফিজিক্যাল সম্পর্ক করতে চেয়েছিল, তখন আমি না বলছি। না বলার পরে উনি আমাকে বিয়ের কথা বলছে, যে বিয়ে করবে শরীয়ত মোতাবেক বিয়ে করবে। যাই হোক, ওনার বন্ধু আছে, বানায় নিয়ে আসছে না কি করে নিয়ে আসছে আমি জানি না। আমিও দীর্ঘ বিশ্বাস করলাম। তারপর আমি বলছি যে কাগজ কলমের কথা, তো তখন বলছে যে সপ্তাহখানেক পরে গিয়ে কোর্ট ম্যারেজ করবে। আমি 2টা ফ্ল্যাট চাইতেছে, আমি মিডিয়ার সামনে বলতেছে কোনো ওনার ফ্ল্যাট দরকার নেই, যা বিচার হবে সেটা আইন করবে।
ঠিক আছে, আদালতের কাছে গেছে, ওইটা কোর্ট করবে যা বিচার করে। বিষয়টি অবগত চকবাজার থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভাড়া দিয়ে তাড়ানোর দায়িত্ব তাদের নয়। আর ধর্ষণের বিষয়ে ভিকটিম সাপোর্ট সেন্টার ভালো বলতে পারবে। এটা আসলে হচ্ছে কি, এটা এখন চলে গেছে আপনার যে ভিকটিম সাপোর্ট সেন্টার, আপনি ওখানে গিয়ে কথা বললে ওরা বলতে পারবে। এই ধারের মধ্যে অনেক কিছুই আছে, অনেক উপাদান আছে এই ধারের মধ্যে। এই মামলাটা ভিকটিম সাপোর্ট সেন্টার চলে গেছে, এখন ওখানে আছে মামলা। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে চলছে কানাঘুষা। ভাড়াটিয়া অ্যানির নামে পূর্বেও এমন অভিযোগ ছিল, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় এলাকাবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই নিজস্ব বর্জ্য অপসারণেরও ব্যবস্থা। কোনো নিয়ম নীতি ছাড়াই এভাবে বছরের পর বছর চলছে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ চালকল। প্রতিনিয়তই এসব চালকলের বর্জ্যযুক্ত পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমিসহ লোকালয়ে। ছাই ও কালো ধোঁয়ায় এলাকার বাসিন্দারা পড়েছে চরম ভোগান্তিতে। হুমকির মুখে পড়েছে চাষাবাদ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে ছোট বড় মিলিয়ে চালকল রয়েছে প্রায় ৩০০-র মতো, যার অধিকাংশই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এমনকি নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে নিয়ম নীতি ছাড়াই এই চালকলগুলো ছড়াচ্ছে কালো ধোঁয়া ও ছাই, ফসলি জমিতে ফেলছে বর্জ্যযুক্ত পানি, যার কারণে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা রোগবালাই। হুমকির মুখে পড়েছে এলাকার চাষাবাদ ও জীববৈচিত্র্য। এই গুড়া টুড়া চোখে যাচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ময়লা যাচ্ছে, একটু পর পরই চোখ ধোয়া লাগছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, অ্যাজমা হচ্ছে, আমার নিজেরই অ্যাজমা হয়ে গেছে। গরু ছাগল সবই ধরেন অসুস্থ হয়ে পড়ে, একটা জিনিস পালতে পারি না আমরা, জিনিসটা অসুস্থ হয়ে পড়ে। আবার এই ছাই মেল চললে পারে আমরা অন্ধকারে ঘর থেকে বেড়াতে পারি না। পানি সব এই জায়গা আবর্জনা ও পানির পানি, ওই নানান পানি এই কালে। হ্যাঁ, ধানের গুঁড়ো উঠতেছে, ধানের গুঁড়ো ওঠে, তারপর চোখের মধ্যে চোখ নষ্ট হয়ে যায়, চোখের জ্বালা যন্ত্রণা হয়, সবকিছু হয় জায়গায়। তুষে ওরে বুঝছেন, ওটা চোখের মধ্যে গেলে একবারে আটকায় যায়, ওটা মানে বের করাও কষ্ট হয়ে যায়, অনেকের চোখে এই জন্য সমস্যা হয়েছে। আর তাছাড়া যদি এগুলা যদি নিরাশন না করা যেত, একটা কথা হতো, লাখখানিক টাকা খরচ করলে শুনছি যে করা যায়, অনেক একটা অটোমেল করছে এদিকে, যে এদিকে ছাই উড়ে না। তবে পরিবেশ দূষণের বিষয়টি কিছু কিছু মিল মালিক স্বীকার করলেও কেউ কেউ আবার দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন সবকিছু মানিয়েই চলছেন তারা। কিছুটা সত্য সেটা আছে, তারা বসবাস করে, সম্মিলিত পানি মিলিয়ে একটা পরিবেশ খারাপ হয়, এতে তাদের জনজীবন ক্ষতির দিকে যায়। মান দপ্তর আমলে যেভাবে আছে এই এলাকায় সেভাবে চলতেছে। এখন আমরা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বজায় রাখাই আমরা আমাদের মেনে নিয়ে আমরা কাজ করতেছি। আর যে সকল চালকলের মালিকরা পরিবেশের ছাড়পত্র ও নিয়ম না মেনে মিল চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে প্রতিষ্ঠানগুলোয় লাইসেন্স নাই বা আমাদের পরিবেশের ছাড়পত্র নাই, সেসব প্রতিষ্ঠানে আমরা নিয়মিত মনিটরিং এবং অভিযান এবং আমাদের একটা এনফোর্সমেন্ট উইং আছে, সেখানে আমরা তাদেরকে মানে আইনের আওতায় আনি। জেলায় ছোট বড় মিলিয়ে ৩০০-টির মতো চালকল থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৪৫টির। যেগুলোর ছাড়পত্র রয়েছে সেগুলোও নিয়ম নীতি না মেনেই চালাচ্ছেন কার্যক্রম। তাই দ্রুত এসব চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টিকিট কালোবাজারের কবলে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইনে টিকিট না পাওয়া গেলেও বাড়তি দামে স্টেশনে ডেকে ডেকে টিকিট বিক্রি করে কালোবাজারি চক্র, যেখানে টিকিট কিনতে হয় ২ থেকে ৩ গুণ বাড়তি দামে। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্যছবিতে ফারজানা ইসলামের প্রতিবেদন। এ যেন দিনে দুপুরে প্রকাশ্যেই টাকা হাতিয়ে নেয়ার দৃশ্য। টিকিট কাউন্টার নয়, রেল স্টেশন চত্বরে চলছে টিকিট বেচা কেনার ধুম। কালোবাজারিরা এভাবেই যাত্রীদের ডেকে ডেকে বিক্রি করে বিভিন্ন গন্তব্যের টিকিট। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন জেলার ৪ থেকে ৫,০০০ যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে যাত্রী সংখ্যা অনেক থাকলেও স্টেশনে আসনযুক্ত টিকিটের বরাদ্দ মাত্র ৯০০টি। বিপুল চাহিদাকে ঘিরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি।
এই চক্রটি আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন মানুষের এনআইডি কার্ড ব্যবহার করে মুহূর্তেই আসনযুক্ত সব টিকিট সংগ্রহ করে নেয়। ফলে বিভিন্ন গন্তব্যের টিকিট তাদের কাছ থেকে 300 থেকে 400 এমনকি 500 টাকায়ও কিনতে হচ্ছে। এতে আর্থিক লোকসানের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে যাত্রীরা। 60 টাকার টিকিট 300 টাকা কেন? কারণ কি দেশে কি কোনো আইন কানুন নাই? আর আমরা 300 টাকা ব্ল্যাকে নিচ্ছি। কাউন্টারে আসলে আমরা টিকিট পাচ্ছি না, টিকিটের থেকে বঞ্চিত, কারণ এরা বেলিকার কাছে সব টিকিট বিক্রি করে দেয়। আমরা উচিত থেকে আপনার দ্বিগুণ বেশি দেয় সেই টিকিটটা কিনতেছে, অবশ্যই আমাদের লসের পর্যায়ে এগুলা। এদিকে রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসন কালোবাজারি বন্ধে তৎপর বললেও বাস্তবে নেই তার কোনো প্রতিফলন। কন্টিনিউ আছে, অলরেডি ইতিমধ্যে আমরা কয়েকটা মামলা নিচ্ছি, এখন প্রায় 10-15 জনের মতো আমরা অ্যারেস্ট করে নিয়মিত মামলা নিচ্ছি তাদের বিরুদ্ধে। কালোবাজারির ক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ র্যান্ডম অভিযান পরিচালনা করেন। আমরা যে রেগুলার যে অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে প্রায় 2.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রেলপথে যাত্রী ভ্রমণে হয়রানি কমাতে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, বাজারে মাছ মাংসের দাম দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের সবচেয়ে ব্যস্ততম একটি বাজার, বাইপাল বাজার। আপনাকে যদি জানিয়ে রাখি যে মাছ মাংসের কিন্তু কোনো স্বস্তির খবর আমরা এখনো দিতে পারছি না। প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু বেড়েই চলেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমরা বলি যে আজকে মুরগির বাজারের কথা বলি, যে ব্রয়লার মুরগি 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সাদা লেয়ার কিন্তু 280 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সোনালী 270 টাকার রাজহাঁস বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে এবং দেশি যে মুরগি আছে এই মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে এবং প্যারেল যে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু কোনো রকম মাছ মুরগির কোনো স্বস্তির খবর আমরা এখনো দিতে পারি না। আমরা যদি গরুর মাংসের কথা আপনাদেরকে বলি যে 770 টাকা থেকে 780 টাকা দরে কিন্তু এই গরুর মাংস বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে বাজারে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম বেশি থাকে, মানুষের কিন্তু না বিশ্বাস একটি অবস্থা চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে যদি মাছের খবর জানাই যে মাছ, কই মাছ হলো 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শিং মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা 80 টাকা দরে। এবং সেই সাথে আপনাদেরকে রুইয়ের খবর যদি জানাই, রুই কিন্তু 300 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে সাধ্যের বাইরে যে মাছ এখন বর্তমানে ইলিশ মাছ, এই ইলিশ মাছ কিন্তু 750 টাকা থেকে 2400 টাকা দর কেজি দরে বিক্রি হচ্ছে কিন্তু এই মাছ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যদি আমরা কয়েকজন বাজার করতে আসা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই, একটু বলবেন যে জিনিসপত্রের দাম কিরকম, মাছের দাম কিরকম? আমরা লাইভ আছি, কি রকম দাম? অবশ্য জিনিসপত্রের দাম অতিরিক্ত, সবকিছুই অতিরিক্ত। মোট কথা হইলে আমাদের জনসাধারণের সবকিছু কর মানে কি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যে আমরা যে ভোগান্তি হচ্ছে জনগণ, এটা যদি সরকার না বুঝে আমাদের আর কোনো কিছু করার থাকে না। যেমনটি বলছিলেন, আমরা যদি কথা বলার চেষ্টা করলাম কয়েকজনের সাথে, বিশেষ করে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বাজারের সবকিছু ঊর্ধ্বগতি থাকার ফলে কিন্তু মানুষের কিন্তু স্বস্তির খবর কোনোটা দিতে পারছে না। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ায় কিন্তু বাজারগুলো কোনো রকম মনিটরিংয়ের ব্যবস্থা আমাদের চোখে পড়ে নাই এবং সাধারণ মানুষের কথা যে যদি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে এই বাজার একটু স্থিতিশীল থাকতে পারে, গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা সহজে বাজার করতে পারবে, এমনটি কিন্তু জানিয়েছে। এই ছিল ওয়ারিন বাইপাল বাজার থেকে। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফলের বাজার দর সম্পর্কে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, বাজারে ফলের দাম কেমন দেখছেন জানাবেন। অরিন, ঠিক মাছ মাংস, শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো ফলের বাজারেও কিন্তু দাম অনেক চড়া। আজকে নারায়ণগঞ্জের ফলের বাজারে কিন্তু আমরা প্রায় যে সকল
পণ্যগুলো আমরা দেখেছি সেগুলোর মধ্যে কিন্তু অধিকাংশের দামই কিন্তু বেশি। অর্থাৎ আজকে নারায়ণগঞ্জের যে মূল ফলের আড়ত চারারগোপ এলাকায়, এখানে 45 টাকা কেজি থেকে শুরু করে 80 টাকা কেজি দরের মধ্যে কিন্তু আম পাওয়া যাচ্ছে এবং বেলা যত বাড়ছে ক্রেতা ঠিক ততই কিন্তু বাড়ছে। এখানে সকাল থেকে অর্থাৎ ভোর 5টা থেকে এই আড়তের মধ্যে 10টা পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু অনেক ক্রেতা কিন্তু এই ফলের আড়তের মধ্যে রয়েছে। তো একটু আজকের বাজার দরটা অরিন আপনাকে একটু জানাতে চাই। আজকে এখানে আম রূপালী বিক্রি হচ্ছে 45 থেকে 60 টাকা কেজির মধ্যে। এছাড়া ফজলি আম বিক্রি হচ্ছে 70 টাকা 80 টাকার মধ্যে, কাঁঠাল বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 150 টাকার মধ্যে, লটকন বিক্রি হচ্ছে 45 টাকা, আনারস 40 টাকা থেকে 45 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে এবং কলা এখানে কাঁচা কলা বিক্রি হচ্ছে আরো 30 টাকা কেজি দরে। এছাড়া পেয়ারা 30 টাকা এবং ড্রাগন ফল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। ঠিক এই ফলের দাম কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় প্রতিটি ফলের মধ্যেই কিন্তু 10 টাকা থেকে 15 টাকা কেজিতে এখন বাড়তি রয়েছে, এমনটা কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে বিক্রেতারা বলছেন যে এখানে দেশীয় ফল বিক্রি করা হয়, ফলে আমদানি কম থাকার কারণে ফলের দাম কিন্তু অনেক একটা বেশি। এছাড়া অন্যান্য যে ফলগুলো রয়েছে অর্থাৎ যেগুলো দেশের বাইরে থেকে আমদানি করা হয়, যেমন আপেল, আঙুর, এই ধরনের ফলগুলোর দামও কিন্তু এখন বাজারে অনেক চড়া, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ফলের দাম আবার এই পাইকারি আড়ত থেকে যখন খুচরা বাজারে যায় তখন কিন্তু আরো 10 থেকে 20 টাকা প্রতি কেজিতে বৃদ্ধি পায় এবং এর ফলে কিন্তু ভোক্তারা কিন্তু আসলে এই ফল কিনতে গিয়ে অনেকটা বিপাকে পড়েন। এই বাজারগুলোতে মনিটরিং করতে আমরা কখনোই দেখিনি যারা ভোক্তা সংরক্ষণ দপ্তরের দায়িত্বে রয়েছেন তারা। যদি এই ফলের বাজারটিকে মনিটরিং করা যায় তাহলে হয়তো ফলের দাম অনেকটাই কমে আসবে, এমনটা কিন্তু ভোক্তারা আমাদের কাছে দাবি করেছেন। তো এই হচ্ছে আমার কাছে আজকের নারায়ণগঞ্জের ফলের বাজার। অরিন। বিলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের ফলের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।